শুভেচ্ছা ও স্বাগতম। একটা অদ্ভুত বিষয় ঘটেছে যে মেজর জেনারেল ALM ফজলুর রহমান আজকে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। তিনি সেখানে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য আহ্বান জানিয়েছেন। এবং এই মেজর জেনারেল ফজলুর রহমান কিন্তু বিডিআর এর একসময় প্রধান ছিলেন। মজার ব্যাপার হচ্ছে, প্রধান উপদেষ্টা যখন বললেন বাংলাদেশকে যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে, কিন্তু তিনি স্পষ্টত ইঙ্গিত করেনি কার সাথে যুদ্ধ, সেটা মায়ানমারের সাথে নাকি ভারতের সাথে যুদ্ধ হবে। তবে এই মেজর জেনারেল ফজলুর রহমানের বক্তব্য দেখে আপাতত মনে হচ্ছে প্রধান উপদেষ্টা ইউনূসের যুদ্ধ প্রস্তুতির সাথে এর একটা সম্পৃক্ততা রয়েছে। আমরা চলুন আগে দেখি ALM ফজলুর রহমান তার স্ট্যাটাসে কি লিখেছে, আমরা একটু দেখি। এই যে এখানে ফজলুর রহমানের ছবি দেখতে পাচ্ছেন, তার স্ট্যাটাসটা একটু দেখি। ইনি আর্মিতে কর্মরত ছিলেন, একসময় বিজিবির প্রধান ছিলেন। তো তিনি এখানে লিখছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেয়া। এরপরে এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে আমি মনে করি। এই কথা আমি বলছি, কেন বলছি তার বিশ্লেষণ হলো, ভারতের বিজেপি সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে যে ভারত NRC বা নাগরিকপঞ্জি করে ভারতের মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্প আবদ্ধ করে মুসলমানদের হত্যা করা, কিংবা ভারতের মুসলমানদের বাংলাদেশে কিংবা পাকিস্তানে পুশ করে পাঠিয়ে দেওয়া। এই পরিকল্পনা ভারত নিয়েছে ইসরায়েলের কাছ থেকে। আপনারা লক্ষ্য করেছেন কিভাবে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এই উপমহাদেশে মূলত দুটি মুসলিম দেশ, পাকিস্তান ও বাংলাদেশ। মালদ্বীপ এত ছোট আর সামরিকভাবে দুর্বল যে ভারত মুসলমানদের স্বার্থ রক্ষার কোনো দায়িত্ব মালদ্বীপ পালন করতে পারবে না। তাহলে ভারতের মুসলমানদের জান ও মাল রক্ষার মূল দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ ও পাকিস্তানকে। এই তো কয়েকদিন আগে ভারত মুসলমানদের ওয়াকফ সম্পত্তির সবটাই বিজেপি সরকার কেড়ে নিয়েছে। আর কিছুদিনের মধ্যেই ভারতে মুসলমানদের মুর্দাকে কবর দেওয়ার জায়গা পাওয়া যাবে না। ভারতে কোনো মাদ্রাসা মসজিদ থাকবে না, কারণ শত শত মসজিদ মাদ্রাসা ওয়াকফ জমির উপর অবস্থিত, ওয়াকফের টাকায় চলে। ওয়াকফ না থাকলে এইসব মসজিদ থাকবে না, মাদ্রাসাও থাকবে না। ইতিমধ্যে ভারতের সরকারের রাস্তা এবং খোলা খোলা সোহানে নামাজ পড়া নিষিদ্ধ করেছে, অথচ হিন্দুরা রাস্তায় হোলি খেলছে, রাস্তায় দল বেঁধে অনুষ্ঠান করছে বাধাহীনভাবে। এভাবে নরেন্দ্র মোদী সরকার পহেলগাম মেজারা পর্যটন হত্যা করে পাকিস্তানের উপর দোষ চাপিয়ে পাকিস্তান আক্রমণ করে ধ্বংস করার পরিকল্পনা করেছে। যদি ভারত পাকিস্তান ধ্বংস করতে সক্ষম হয়, তবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ভারতের হুমকি কি পরিমাণ বৃদ্ধি পাবে কল্পনা করতে পারবেন না। তাই পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এর মানে এই নয় যে আমাদেরকে পাকিস্তানের বন্ধু হতে হবে। এটা একটা স্ট্র্যাটেজি বিষয়, পারস্পরিক নির্ভরতার বিষয়। যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে, তবে চীনের সঙ্গে মিল ভারতের উত্তর 7 রাজ্যকে দখল করে নেওয়া। এটা ভারতের পাকিস্তান আক্রমণের রিজিয়নাল আন্তর্জাতিক প্রতিক্রিয়া, যাতে ভারত পাকিস্তান আক্রমণ করতে উৎসাহিত না হয়। যারা সামরিক স্ট্র্যাটেজি বিষয়ে বিশেষজ্ঞ নন, তারা অযথা এমন বিষয়ে মন্তব্য করেন, সময় নষ্ট করবেন না দয়া করে। এই উপমহাদেশ মুসলমানদের বিরুদ্ধে যা করেছে এর জন্য দায়ী ভারত। বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, আমরা কারো দেশ দখল করে দেশের সীমানা বৃদ্ধি করতে চাই না। আমরা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই ব্যস্ত। এই লড়াইয়ে পাকিস্তান ও বাংলাদেশকে মাঠে নামিয়েছে ভারত। শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় কে? ভারত। এরপর কি আমরা হাত গুটিয়ে বসে থেকে নিজের অস্তিত্ব নিজেরা ধ্বংস করব? আমাদের 17 কোটি মানুষ আছে, আমরা আমাদের শত্রুকে অবশ্যই ধ্বংস করতে সক্ষম। আসুন আমরা আমাদের সাথে শপথ নেই, লড়বো, শত্রুকে ধ্বংস করব এবং গাজী হয়ে ফিরবো ইনশাল্লাহ। পরিশেষে বলবো, আমার কাছে সব থেকে বড় বিষয় হচ্ছে এই উপমহাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করা, মুসলমানদের বান্ধব মানুষের স্বার্থ রক্ষা করা। কে কি ভাবলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। অর্থাৎ এই অদ্ভুত স্ট্যাটাসটা তিনি দিয়েছেন, তিনি এখানে স্পষ্টতই ভারতকে আক্রমণ করে তার 7 সিস্টার দখল করে নেওয়ার কথা বলছে। তো আমার সাথে যুক্ত আছে জনাব আতার হালদার। আপনি কি বলবেন, আসলে উনি যে কল্পনা করছে যে ভারত দখল করে, অর্থাৎ 7 সিস্টার দখল করবে, যেটা বাংলাদেশের প্রতিটা জঙ্গিপনা মানুষ, মৌলবাদীরা এই স্বপ্ন দেখে ভারত গাজুয়াতুল হিন্দ হবে এবং ভারত দখল করার অর্থাৎ দিল্লির বুকে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখে তিনি তো মাত্র বলছে 7টি রাজ্য দখল করার ব্যাপারে। আদৌ কি এই ধরনের বাস্তবতা বিবর্জিত হয়ে গেল না ব্যাপারটা? আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে ইউনূসের একটা মেটিকুলাস প্ল্যানের অংশ, এবং যে স্ট্র্যাটেজিতে এখন ভারতকে খণ্ডবিখণ্ড করার একটা প্ল্যান, যেটা আমেরিকার আসলে মূলত এখানে রয়েছে এবং তাদেরই বাস্তবায়ন কিন্তু উনি করছে। এবং উনি যে কথাটা বলেছে, একটা ধর্মতান্ত্রিক বিষয় নিয়ে যেভাবে যুদ্ধের কথা বলেছে,
সেই বিষয়টা কিন্তু আসলে আমরা বাঙালি সমাজ কিন্তু সেটা কখনোই ভাবি না যে এরকম ধরনের ধর্ম নিয়ে আমরা এখানে যুদ্ধ করব এই বিষয়টা। কারণ আমরা যুগ যুগ বলে হাজার বছর ধরে কিন্তু আমরা বিভিন্ন জাতি একসাথে বসবাস করছি এবং আমরা সহনশীল জাতি হিসেবে সারা বিশ্বে পরিচিত। এবং এটা আমাদের বিনষ্ট হয়েছে 5ই আগস্টের পর থেকে এই উগ্রবাদী এবং মৌলবাদীদের আস্কারাতে কিন্তু এখন এটা হয়েছে। এবং এই জঙ্গিবাদী যে গোষ্ঠীটা, এই যে সেনাবাহিনীর ভিতরে লুকিয়ে থাকা এরকম জঙ্গিবাদী মনোমানসিকতার অফিসাররাই কিন্তু আমাদের সেনাবাহিনী এবং আমাদের দেশের এই সার্বভৌমত্ব ধ্বংসের জন্য মূল কারণ হবে। কারণ ভারত একটা পরাশক্তি এবং সেই শক্তি ভারতের রয়েছে, 2 ফ্রন্টে কেন 3 ফ্রন্টে যুদ্ধ করার মতো তার যথেষ্ট সক্ষমতা রয়েছে। এবং এই চিন্তাটা করা মানে হচ্ছে বাংলাদেশকে একটা অযাচিত যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়া, তার মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে এবং গাজার মতো একটা জায়গা তৈরি করা হচ্ছে বাংলাদেশকে উদ্দেশ্য এটাই। আর আপনি বলেছেন, আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো আপনি জানেন বাংলাদেশে পাকিস্তানি প্রেতাত্মা চর হয়ে কাজ করছে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান এবং পাকিস্তানি প্রেতাত্মা SM কামরুল। মূলত এই দুইজন এরা মূলত পাকিস্তানি এবং আমেরিকান এজেন্ডা হিসেবে কাজ করছে দুইজন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে এই ফজলুর রহমানের সাথে এই দুই প্রেতাত্মার একটা সম্পর্ক রয়েছে, যার ফলশ্রুতিতে এই ফজলুর রহমান বাংলাদেশের জনগণকে উস্কে দেওয়ার একটা ধর্মতান্ত্রিক অর্থাৎ ধর্মযুদ্ধ লাগিয়ে দেওয়া একটা প্রচেষ্টা চালাচ্ছেন, যাতে করে বাংলাদেশটা ধ্বংস হয়ে যায়, অর্থাৎ গাজায় রূপান্তরিত হয়, অর্থাৎ এটা একটা সিরিয়ার মতো দেশে রূপান্তরিত হয়। সেই ধরনের একটা পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং পাকিস্তান থেকে আসছে বলে আমি মনে করি। আপনি যদি বলতেন, না হলে এই ধরনের উস্কানি তো একজন মেজর জেনারেল হয়ে এই ধরনের কথা বলা, এটা তো অবশ্যই তার সাথে প্রাক্তন আরো সামরিক কর্মকর্তারা আছে এবং বর্তমানে কর্মরত কট্টরপন্থীরা এর সাথে জড়িত আছে বলে আমি মনে করছি। তার জীবনে যদি একটু দেখেন, সে কিন্তু বিজিবির পরিচালক ছিল, কিন্তু এখন বর্তমানে রিটায়ার্ড, এবং শেখ হাসিনার সময় কিন্তু সে মহাপরিচালক ছিল। তাহলে বাংলাদেশের মানুষকে এরকম একটা ধর্মযুদ্ধের দিকে আহ্বান করা অর্থটা কি? মূল ইউনুসের কথার সাথে কি ইউনুসের সম্পৃক্ততা কি প্রমাণ করে না এটা? আসলে ঘটনা হচ্ছে কি, উনি নিজেও একজন স্বার্থবাদী অফিসার। আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনীর মধ্যে যে অফিসার গুলো আছে এরা বেশিরভাগ গুলো করাপ্টেড এবং এরা দেশপ্রেমিক নয়। এবং আপনি দেখেন উনি কিন্তু এই শেখ হাসিনার আমলে 2000 এবং 2001 সালে বিডিআর এর প্রধান ছিল এবং শেখ হাসিনার প্রশংসা কিন্তু একসময় সে আওয়ামী লীগের প্রশংসা করছে, এখন সে শেখ হাসিনাকে একটা দোষারোপ করার চেষ্টা করেছে। এবং তখন ওনার সময় কিন্তু নাফরদিতে বার্মার সাথে আমাদের একটা যুদ্ধে ওদের 600 সৈন্যকে আমরা মেরেছিলাম, আমাদের কিন্তু একজনও মরেনি। এটা একটা বিষয় আছে, সেটা দেশের জন্য কাজ করেছি। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ থাকতেও কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জমি কোনোদিন অন্যের হাতে তুলে দেয়নি। এবং উনি যে শেখ হাসিনার কথাটা উল্লেখ করেছে, এটা মনে করি ওনার এই মুহূর্তে একটা চাটুকারিতার বহিঃপ্রকাশ এবং ক্ষমতার একটা অংশ নেওয়ার প্ল্যান, আর কিছুই না। আর এই উনি আপনি যেটা বলেছেন যথার্থভাবেই ফাইজুর রহমান এবং SM কামরুলের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্য হিসাবে তারা কাজ করেছে, যেটা কয়েকদিন আগে আমাদের এই আরেক সাবেক সেনাপ্রধান করেছে। আপনি দেখেন আওয়ামী লীগ সরকারের ভিতরে সময়কালের মধ্যে এরকম ভাবে লঙ্গির তেলে লুকিয়ে থাকা, মানে ছাত্রদের মধ্যে যেরকম শিবির লুকিয়েছিল, এই জামাতিপন্থী এইগুলোও কিন্তু আওয়ামী লীগের মধ্যে লুকিয়েছিল, লঙ্গির তলে লুকিয়েছিল। এখন তারা বেরোয় মুসলিম সাজছে বা এই ধর্মতান্ত্রিক ভাবে এইভাবে তারা স্ট্যাটাস দিয়ে চেষ্টা করছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল, বাংলাদেশকে একটা গাজার মতো জায়গায় পরিণত করতে। একটা যুদ্ধের ফলাফল যে কি হতে পারে একটা দেশের, সেটা ওনার মনে হয় এইটুকু আইডিয়া নাই। হয়তো বয়স হয়েছে, মাথার ব্রেন হয়তো নষ্ট হয়ে গেছে, বাউল হয়ে গেছে, এরকম কিছু হতে পারে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর বলেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। এই ধরনের বয়বৃদ্ধ মস্তিষ্ক বিভ্রান্ত মানুষের কথায় আপনারা কান দিবেন না। আমরা শান্তি চাই, বাংলাদেশ একটা স্থিতিশীল রাষ্ট্র হয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করুক, এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ আবারও।